হ্যালো স্টুডেন্টস, মোটামুটি এক সপ্তাহ থেকে ভিডিও হয়নি, ক্লাস আপডেট করা হয়নি। যে কজন দেখছো খুব ভালো লাগছে। আসলে আমাদের গ্রামে একটা কীর্তন হচ্ছে, একটা অনুষ্ঠান হচ্ছে, ধর্মীয় অনুষ্ঠান। তো আজকে শব্দটা একটু কমেছে, কয়েকদিন আগে খুব বেশি হচ্ছিল। তো এই জন্যে আমি ভিডিও করিনি, কারণ শব্দটা খুব ডিস্টার্ব করতে পারতো তোমাদেরকে। তো আজকে প্রায় কমেছে, তোমরা একটু হালকা শুনতে পেতেও পারো। তো শোনা যাবে, আজকে ক্লাস ভালো এনজয় করা যাবে। হ্যাঁ, আজকে আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু যে গল্পটা ছিল, পাসিং অ্যাওয়ে অফ বাপু, তার যে ইউনিট 3, সেটা আজকে আমরা লাইন টু লাইন, লাইন বাই লাইন মিনিংটা করে দেবো। ঠিক আছে, তোমরা দেখবে, চেষ্টা করবে, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে। আর আজকে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, তোমরা খবর নিয়ে দেখো তোমাদের দাদা দিদিদের কীরকম পরীক্ষা হয়েছে। আমি কালকের মধ্যে মাধ্যমিকের যে কোশ্চেন পেপার, সেটাকে একটা সুন্দর করে ভিডিও বানিয়ে এক্সপ্লেন করে দেবো। তাহলে করে তোমাদের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন, সেগুলো বুঝতে খুব সুবিধা হবে। চলো শুরু করা যাক। ইউনিট 3। তাহলে ইউনিট 1-2-তে আমরা দেখেছি যে কীভাবে গান্ধী মারা গেলেন, গান্ধীজি মারা গেলেন। মারা যাওয়ার ফলে ভারতে তৎকালীন সময় কী সিচুয়েশন তৈরি হয়েছিল, মানুষের কি চিন্তা ভাবনা গান্ধীজিকে দেখার জন্য, গান্ধীজিকে যে শেষ যাত্রাটা দেখার জন্য, ইটসেট্রা আমরা দেখেছি। ঠিক আছে, একটু শর্টে তোমরা লাস্ট ভিডিওগুলো দেখে নিও, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, চলো এবার শুরু করা যাক। হ্যাঁ, তো সাম ডেজ আফটার দ্য ফিউনারাল মানে কি বলেছিলাম, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তাকে বাড়ি থেকে বের করে শ্মশানে অথবা কবরস্থানে নিয়ে যাওয়া হয়। তো বাড়ি থেকে বের করে কবরস্থানে গিয়ে ছেড়ে আসা পর্যন্ত যে কাজটুকু, বা শ্মশানে ছেড়ে আসা পর্যন্ত যে কাজটুকু, সেটাকে বলা হয় ফিউনারাল। তো এই যে শেষকৃত্যর যে যাত্রাটা, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল মানে ফিউনারাল কিন্তু হয়ে গেছে, তাহলে কয়েকদিন পর, বলেনি, নির্দিষ্ট করে বলেনি। অতএব এখান থেকে কোশ্চেন হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। আর স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ। ঠিক আছে, একটা বিশেষ ট্রেন টুক মানে নিয়ে গেছিল, গান্ধীজি মানে হচ্ছে গান্ধীজি, আর গান্ধীজিজ মানে হচ্ছে গান্ধীজির। অ্যাশেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি ছাই। বেসিক্যালি কী হয়, যখন কোনো মানুষ মারা যায়, তো মারা যাওয়ার পরে অস্থি, যেটাকে হিন্দিতে অস্থি বলা হয়, অস্থি বিসর্জন, তো কিছু পরিমাণ শরীরের একটা পার্ট যেটা কিন্তু মানে আনবার্ন থেকে যায়, জ্বলে না, পুড়ে না, তো ওইটাকে বলা হয় অ্যাশেস। ঠিক আছে, সেইটাকে নিয়ে কোথায় যাওয়া হয়েছিল, টু এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড। কম্পার্টমেন্ট মানে বেশি কী বলতো, বেসিক্যালি কম্পার্টমেন্ট মানে হচ্ছে একটা, যে তোমরা ট্রেন দেখেছো নিশ্চয়ই, এক একটা যে বগি, ওই এক একটা বগি, এক একটা ডিব্বাগুলোকে বলা হয় কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্ট হচ্ছে হালকা ছোট্ট ঘর। ঠিক আছে, হালকা ইন দ্য সেন্স মানে ওয়েটে হালকা নয়, হালকা মানে হচ্ছে ছোটো ঘর। ঠিক আছে, তো তাই বললাম। ডেকড মানে অ্যাকচুয়ালি ডেকোরেশন। দেখো তোমরা ডেকোরেটার্স নাম শুনেছো না, অনেক অনেক মানুষ থাকে যারা প্যান্ডেল নিয়ে কাজ করে, তো লেখা থাকে, ধরে নাও যে আমাদের এখানে লোকাল একটা আছে, জীবন গুপ্ত বলে একটা লোক আছে, তো লেখা আছে জীবন ডেকোরেটার্স। ওর প্যান্ডেলে যে ব্যানার্সগুলো হয়, সেখানে লেখা থাকে জীবন ডেকোরেটার্স। তার মানে কি, ডেকোরেটর মানে যে সাজায়, ডেকোরেট মানে সাজানো, আর ডেকড মানে ডেকোরেশনের ফুল শর্ট ফর্ম, এটা অলরেডি সুসজ্জিত। তাহলে ডেকড মানে আমরা কি পেলাম, সুসজ্জিত। ঠিক আছে, এই যেমন ধরো না, বাড়িতে বিয়ে টিয়ে আসে, বিয়ের সময় প্যান্ডেল করে, এটাকে ডেকোরেশন বলা হয়। যে কোনো অনুষ্ঠানে কোনো প্যান্ডেল বানানো, সেগুলো বলে ডেকোরেশন, সাজানো। ঠিক আছে, উইথ ফ্লাওয়ার্স, তাহলে কী দিয়ে সুসজ্জিত ছিল, ফ্লাওয়ার দিয়ে, ফুল দিয়ে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, এটা কিন্তু কোশ্চেন হতে পারে, মানুষ ওখানে কী গাইছিল, সং গাইছিল, এটসেট্রা। হ্যাঁ, তো পিপল অন দ্য ট্রেন, যে সমস্ত মানুষেরা ট্রেনে বসেছিল, তারা কি করছিল, তারা কিন্তু ভজনস গাইছিল। ভজন মানে কি, মানে ঈশ্বরের নাম করাকে বলা হয় ভজন করা। পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষ কিন্তু আর কেঁদেছিল না। কেন, কারণ দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, কারণ তারা অনুভব করতে পারছিল। কি অনুভব করতে পারছিল, গান্ধীজিস প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতি। কোথায় পারছিল, অ্যামিড মানে কি, মধ্যেখানে, কিসের মধ্যেখানে, দ্য ফ্লাওয়ার্স, ফুলের এবং গানগুলোর মধ্যেখানে। তো মধ্যেখানে ইন দ্য সেন্স মানে ফুল ছিঁড়ে ছিঁড়ে ভিতরে নয়, অ্যাকচুয়ালি মধ্যেখানে মানে যে ওখানে গান ছিল, ফুল ছিল, আরও বহুত কিছু ছিল, মানুষের একটা সেন্স ছিল, একটা হ্যাপিনেস ভাব ছিল সেখানে। কিন্তু মানে গান্ধীজিকে কিন্তু তারা অনুভব করতে পারছিল, এবং তারা কিন্তু আর কাঁদছিল না। মানে একটা শান্তি, যে গান্ধীজি আমাদের কাছেই আছে, এরকম হয়। হ্যাঁ, অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে কিন্তু, মানে ঠিক দিল্লি থেকে এলাহাবাদ পর্যন্ত যতগুলো স্টেশন আছে, প্রত্যেকটা স্টেশনে সরফুল ক্রাউডস মানে শোকাহত মানুষ, ক্রাউড মানে মানুষের ভিড় এখানে বলা হয়েছে, ফিল্ড দ্য প্ল্যাটফর্ম।
প্ল্যাটফর্ম মানে হচ্ছে যেখানে দাঁড়ানোর জায়গা স্টেশনে, ওই প্ল্যাটফর্মটাকে একদম পরিপূর্ণ করে কিন্তু তারা দাঁড়িয়েছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, প্রার্থনা আর গানের মধ্যে দিয়ে কী হলো, দ্য ট্রেন রিচড এলাহাবাদ, ট্রেনটা শেষ পর্যন্ত কিন্তু এলাহাবাদে পৌঁছে গেল। এই যে দেখো এলাহাবাদ একটা জায়গার নাম, ঠিক আছে কিনা। তারপরে দ্য অ্যাশেস, অ্যাশেস মানে তো বললাম ওয়ার ইমার্সড, ইমার্সড মানে কি বিসর্জন দেওয়া, ইমার্স মানে কি বিসর্জন দেওয়া। ইন দ্য গাঙ্গেস মানে গঙ্গা নদীতে। হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, হোয়ার মানে যেখানে, যেখানে মানে কোথায়, গঙ্গা নদী। এখানে দেখো যে দ্য অ্যাসেস ওয়ার এমার্জড ইন দ্য গাঙ্গেস হোয়ার দ্য হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড। এখানে গাঙ্গেস আর হোয়ার, গাঙ্গেসটা হচ্ছে নাউন আর হোয়ারটা হচ্ছে একটা প্রোনাউন। তো এই যে গাঙ্গেসটা নাউন আর ঠিক তারপরে একটা WH টাইপ প্রোনাউন, এগুলো কোনো রিলেটিভ প্রোনাউন। তো যখন এরকম কেস থাকবে তখন তোমরা বুঝে নেবে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ। আর ঠিক এই জায়গাটাতে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা খুব ভালো করে বুঝতে পারলাম। তো এই হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে হচ্ছে কিনারা বা তীর, তীরে বা কিনারাতে, ওই সমুদ্রের কিনারাতে বা যে নদীটাই যে ভাসাবে সেই নদীর কিনারাতে মানুষ কিন্তু জমা হয়েছে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আফটারওয়ার্ডস মানে তারপরে, যখন সমস্ত কাজকর্মগুলো হয়ে গেল, সমস্ত ছাই ভাসানো অস্থি বিসর্জন হয়ে গেল, তখন আমরা সবাই কোথায় চলে গেলাম, আমরা ইন দ্য সেন্স নয়নতারা সেইগেল আর যে সমস্ত লোকগুলো সেখানে ছিল তারা কিন্তু ব্যাক টু দিল্লিতে ফিরে চলে গেল, ব্যাক ইন দিল্লি। এবার কিন্তু তারা ফাইনালি কি হলো, বাড়ি চলে এসেছে, দিল্লিতে ঘুরে চলে এসেছে, ঠিক আছে। তো এবার দিল্লিতে এসে কি অনুভব করছে দেখো, ব্যাক ইন দিল্লি আই মানে হচ্ছে নয়নতারা সেইগেল ফেল্ট অ্যাট সি মানে জানো তো একদম অ্যালোন, নির্জন অনুভব করে, লিখে নিতে পারো। ফেল্ট অ্যাট সি মানে হচ্ছে কোনো জায়গায় একদম মানুষ যখন একাকী বোধ করে তখন তাকে বলা হয় নির্জন বোধ, মানে ফেল্ট অ্যাট সি। দেখো তোমরা একটা মানে ঠিক কাকে বলে, মানে একটা গান শুনেছো কি, আইনে কে 100 টুকরে करके हमने देखे हैं, एक में भी तन्हा थे 100 में भी अकेले हैं, ठीक है, भीड़ में तन्हाई में, ठीक ना। তো এক মে ভি তনহা থে 100 মে ভি अकेले है, তনহা মানে একা। কিন্তু একটা মানুষটা বলতে চাইছে আমি যখন একটা আয়নার দিকে মুখ দিলাম, তো আয়নাতে আমি নিজেকে একা দেখতে পাচ্ছি, তখন আমি আয়নাগুলোকে ভেঙে দিলাম, দেখছি প্রত্যেকটা আয়নাতে আমি একা। এখানে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানুষ যখন মানে কষ্টে থাকে, মানুষ যখন সমস্যায় থাকে, আর মানুষের যখন এই যে ফেল্ড অ্যাট সি সিচুয়েশন হয়ে যায়, তখন মানুষের কীরকম হয় বলতো, যে পাশে অনেক লোক, হাজার হাজার লক্ষ লক্ষ লোক, কিন্তু মনে হবে তোমার প্রয়োজনের লোক কেউ নেই, তোমার কাজের লোক একটাও নেই, তোমাকে কেউ হেল্প করছে না, তুমি একদম নির্জন হয়ে গেছো, মানে অ্যাকচুয়ালি যে আসল মানুষ সেই তোমার পাশে থেকে সরে গেছে। ঠিক ওই সিচুয়েশনটাকে বলা হয় কিন্তু ফেল্ড অ্যাট সি, ঠিক আছে। তো নয়নতারা সেইগেল কিন্তু সেটাই বলছে যে আই ফেল্ড অ্যাট সি। I had not directly walked with গান্ধীজি, I had not directly walked with গান্ধীজি, আমি কিন্তু গান্ধীজির সাথে সরাসরি হয়তো হেঁটেছিলাম না, বা আমি হাঁটিনি কোনোদিন, নয়নতারা সেইগেল বলছেন। গান টু প্রিজন অ্যাট হিজ কল, অথবা কিন্তু বলছে আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, এটা একটা সেন্টেন্স। আই হ্যাড নট গান টু প্রিজন অ্যাট হিজ কল, এটা একটা সেন্টেন্স। আই হ্যাড নট মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, এটা একটা সেন্টেন্স। তাহলে কী করেছে, তিনটা সিম্পল সেন্টেন্সকে জয়েন করে কিন্তু একটা সেন্টেন্স করে দেওয়া হয়েছে। এবারকার যেটা মাধ্যমিক পরীক্ষা সেম সেন্টেন্স কিন্তু একটা এসেছিল, কি বলেছে, দুটো সেন্টেন্স দিয়ে ওটাকে একটাকে সিঙ্গেল করে দাও। ভেজাল কখন হয় জানো, যখন তোমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স পড়বা, তো দুটো সেন্টেন্সকে দিয়ে যদি বলে দেয় যে কম্পাউন্ডে করো তো সুবিধা হয়ে গেল, যদি বলে দেয় যে কমপ্লেক্সে করো তাও সুবিধা হলো, যদি বলে যে সিম্পলে করো তাও সুবিধা হলো, কিন্তু যখন বলে দিবে যে সিঙ্গেল সেন্টেন্সে করো তখন একটু মাথা খারাপ, কমপ্লেক্স করবে না কম্পাউন্ড করবে নাকি সিম্পল করবে, এটা হচ্ছে ব্যাপারটা। তো ঠিক এই ধরনের সেন্টেন্স কিন্তু পরীক্ষায় আসতে পারে, সেন্টেন্সটা দাগ দিতে পারো, আই হ্যাড নট থেকে শুরু করে কান্ট্রি পর্যন্ত, যখন আমরা গ্রামার করবো সেন্টেন্সটাকে তুলে ধরবো, ঠিক আছে। তো আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, আমি গান্ধীজির সাথে সরাসরি হাঁটিনি কোনো দিন, আমি ওনার ডাকে আমি কোনো দিন জেলেও যাইনি, মানে গান্ধীজি কিন্তু অনেকবার জেলে গেছিলো, এই জেলে বসে পুনার জেলে গান্ধীজি কিন্তু একটা জেলে কিন্তু বন্ধ ছিল জানো তো, ওই জেলে বসে কিন্তু মানে গান্ধীজি কিন্তু পুনা চুক্তি যেটা ভীমরাও আম্বেদকরের সাথে হয়েছিল এইটা কিন্তু উনি জেল থেকে করেছিলেন, ঠিক আছে। তো গান টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস মানে কোনো কিছু বলিদান করা, ত্যাগ করা। গান্ধীজি যেমন একটা পোশাক ছেড়ে দিয়েছে, পরিবার ছেড়ে দিয়েছে, এগুলো বড় ত্যাগ, ফর মাই কান্ট্রি, নিজের দেশের জন্য। মাই সিস্টার অ্যান্ড আই, আমার সিস্টার মানে আমার বোন এবং আমি, ঠিক আছে। অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি, অথবা অন্যান্য কোনো যুবক মানুষেরা যে আমার মতো, হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স, আমরা কেবল দর্শক হয়ে কিন্তু থেকে গেছি, বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তারপরেও আমি কিন্তু নিজে খুব নির্জন মনে করছি, মানে গান্ধীজির সাথে আমি পার্সোনালি অ্যাটাচড হইনি, গান্ধীজির সাথে আমার সেরকম কোনো সম্পর্ক উঠা বসা ছিল না, কিন্তু তারপরেও কেন যে মনে হচ্ছে আমি খুব একা হয়ে গেছি, তাহলে লোকটা কতটা ভালো ছিল। I felt I had grown up within a magic circle.
মানে নয়নতারা সেহগাল তখন বলছেন যে আমি অনুভব করেছিলাম যে আমি মনে হয় কোনো একটা জাদুর যে একটা চক্র তার মধ্যে বেড়ে উঠেছিলাম। কী হয়েছে? উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মারা যাওয়াতে কী হয়েছে? আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড, লিভিং মি আনপ্রোটেক্টেড। নয়নতারা সেহগাল বলছে যে আমার মনে হচ্ছে কি, আমি কি অনুভব করছিলাম তখনকার যখন আমি দিল্লিতে এসে নির্জন, ওয়েন আই কেম ব্যাক টু দিল্লি আই ফেল্ট অ্যাট সি, তখন আমি কি মনে করছিলাম যে মনে হয় ওই ম্যাজিক সার্কেলটা হ্যাজ ভ্যানিসড, উধাও হয়ে গেছে, লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত ছেড়ে দিয়ে। আমাকে মানে কাকে? নয়নতারা সেহগালকে। ঠিক আছে। উইথ অ্যান এফোর্ট আই রোজড মাইসেলফ, সে অনেক মনকে বুঝালো যে যাক, গান্ধীজি যখন মারাই গেছেন তো মরা মানুষকে তো আর ফিরিয়ে আনা যাবে না, উনি যেহেতু নেই তো আমাদেরকে এখন শক্ত হতে হবে, নিজের কাজ নিজেকে করতে হবে। তো এইটাকে বলা হয় এফোর্ট, একটা মেন্টাল এফোর্ট। ঠিক আছে। এই এফোর্টের মাধ্যমে কিন্তু তিনি নিজেকে কন্ট্রোল করলেন, তিনি নিজেকে তুলে ধরলেন, দাঁড়ালেন। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং? আচ্ছা, বাপু কি এমনি এমনি বেঁচে ছিল আর এমনি এমনি মারা গেছে? মানে বাপু বেঁচেই ছিল বা কেন, আর মারা গেছেই বা কেন? এই যে একটা ব্যাপারটা, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, যে বাপু এমনি এমনি কি মারা গেছে? এই যে ব্যাপারটা, মানে কোনো কিছু না করে কি মারা গেছে বা বিনা কাজে কি মারা গেছে, অথবা বাপু যে মরল তার কি কোনো মূল্য নেই? ঠিক এইরকম কিছু একটা কোশ্চেন। হাউ কুড আই সো ইজিলি লস কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দিয়ার, যে হাউ কুড আই সো ইজিলি, আমি এতটা সহজেই কি করে আমার যে কারেজ, আমার যে উৎসাহ সেটাকে আমি হারাতে পারি? অ্যাজ, যেহেতু, হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দিয়ার, যেহেতু গান্ধীজি এখন আর বেঁচে নেই। তো গান্ধীজি বেঁচে নেই মানে অ্যাকচুয়ালি উনি বলতে চাইছেন যে গান্ধীজি বেঁচে নেই বলে কি গান্ধীজির কাজকর্ম কি আগে বাড়বে না? গান্ধীজি যে মোটিভেশন, গান্ধীজি যে ফিলোসফি, সেগুলো কি আর আগে বাড়বে না? অবশ্যই বাড়তে হবে, বাড়ানো উচিত। উনি কিন্তু এটাই বলতে চাইছেন। ঠিক আছে। মাই ভ্যালুজ আর নট সো উইক, আমার যে মূল্য, আমার যে নৈতিকতা, ভ্যালু মানে কি এখানে? ভ্যালু মানে কোনো পয়সা টাকার দাম না, কিন্তু এখানে সামাজিক ভ্যালু। একটা মানুষের পাশে বিপদে দাঁড়াতে হবে, এটা একটা ভ্যালু। কোথাও তুমি রাস্তায় গেলে, রাস্তাতে একটা ইঁট পড়ে আছে, সেটাকে সরিয়ে দিলে, এটা তোমার একটা মোরাল ভ্যালু। এই যে ধরনের এইগুলোকে বলা হয় ভ্যালু, মানে তার যে নৈতিকতা, সেগুলো কিন্তু খুব দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু সাধারণ হয়ে গেছে, কিন্তু বাপু কিন্তু সাধারণ হয়ে থাকেননি। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, মানে কি করেছেন তিনি? সাধারণ মানুষকে কি করেছেন? ব্রট আউট, মানে তিনি নিয়ে এসছেন, টেনে তুলেছেন। আউট অফ ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা। উদাসীনতা মানে কি বলতো? ধরে নাও যে একটা মানুষ কষ্ট পাচ্ছে, আরেকটা মানুষ দাঁড়িয়ে দেখছে, সে মরে গেলে আমার কি, সে খেতে না পেলে আমার কি, সে পড়তে না পেলে আমার কি, সে অসুস্থ থাকলেই বা আমার কি। তো যে সুস্থ মানুষ আছে আর যে অসুস্থ আছে, সেই সুস্থ মানুষটা অসুস্থ মানুষের প্রতি কিন্তু উদাসীন। ঠিক মনে করো যে কিছু কিছু ছেলে মেয়ে থাকে, স্টুডেন্ট থাকে, যারা পড়াশোনা দরকার, কিছুদিন পরে পরীক্ষা, কিন্তু পড়াশোনাটা করছে না, তারা পড়াশোনার প্রতি কিন্তু উদাসীন। তো উদাসীন মানে কি? কোনো কিছুর প্রতি খেয়াল না রাখা, কেয়ারলেস হয়ে যাওয়া, কোনো কিছুকে ভালো না বাসা, কোনো কিছুকে গুরুত্ব মূল্য না দেওয়া। তো গান্ধীজি বলতে চাইছেন যে কিছু কিছু মানুষ বা আমরা যে ভারতীয়রা একে অপরকে মূল্য দিতাম না, একে অপরের সমস্যায় পড়তাম না, বা সবার সমস্যা নিজের সমস্যা মনে হতো না, এই জিনিসটাকে গান্ধীজি কিন্তু চেঞ্জ করে দিয়েছেন। আর কি করেছেন? একটা সমস্যাকে সবার সমস্যা করে দিয়েছেন, আর সবার সমস্যায় সবাইকে হাজির করছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে পরাধীনতা, আর সমাধানটা কি? স্বাধীনতা। আর এই যে পরাধীনতা প্রত্যেকটা ব্যক্তির সমস্যা, একটা সাধারণ সমস্যাতে তিনি পরিবর্তন করেছিলেন সেটাকে। এই জন্য তিনি সমস্ত মানুষকে কি করেছিলেন? এক সূত্রে বাঁধতে চেষ্টা করেছিলেন। এটা এখানে বলতে চাইছি, and awaken them to one another sufferings, এবং তিনি একে অপরের কষ্টে মানুষকে সজাগ করে তুলেছিলেন। হোয়াট ইফ বাপু ইজ গান, কি হবে বাপু যদি এখন মারাই গেছেন? তো বাপু তো মারাই গেছেন, তাহলে এখন করার কি আছে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা এখনো বেঁচে আছি। ইয়ং, যুবক, স্ট্রং, শক্তিশালী অ্যান্ড প্রাউড, আর গর্বিত। টু বিয়ার হিজ ব্যানার, ব্যানার মানে বেসিক্যালি পতাকা। যখন এই যেমন তোমরা মনে করো 26শে জানুয়ারি বা 23শে জানুয়ারি কোনো প্রোগ্রাম হয়, বা 15 আগস্ট প্রোগ্রাম হয়, তো স্কুল থেকে র্যালি, বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে র্যালি বার করে, আর সামনে দুজন ছেলে বা দুজন মেয়ে স্কুলের পতাকা ধরে থাকে, এটাকে বলা হয় ব্যানার। তো বেসিক্যালি এখানে কিন্তু গান্ধীজির কোনো ব্যানার ছিল না। এখানে বেসিক্যালি ব্যানার মানে কি বোঝাতে চাইছে? ব্যানার মানে থটস, চিন্তা ভাবনা, তার যে আইডিওলজি, যেটা ভারতকে স্বাধীনতা দিতে অনেকটা সাহায্য করেছিল, ঠিক ওইটাই বলতে চাইছে যে আমরা তো আছি তার ব্যানারটাকে বয়ে নিয়ে বেড়ানোর জন্য। বাপু হ্যাড পাসড আওয়ে, বাপু মারা গেছেন ঠিক, বাট হিজ ইন্ডিয়া, কিন্তু তার ভারতবর্ষ উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, তার যে শিশু সন্তান, যে সন্তান সন্ততি, তার ছেলে মেয়ে বাচ্চা, এদের সাথে, এখানে বাচ্চা বলতে মানে একটা সম্পর্ক। ঠিক আছে। তো তো এখানে কি বলতে চাইছে? যে গান্ধীজি মারা গেছেন ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে, তার সন্তানদের মধ্যে
ভারতবর্ষটা বেঁচে থাকবে, ওনার ভারতবর্ষ আমাদের মধ্যে, তার সন্তানদের মধ্যে বেঁচে থাকবে। তো এই হচ্ছে আমাদের ইউনিট 3 এক্সপ্লানেশন, লাইন বাই লাইন এক্সপ্লানেশন। নেক্সট ভিডিওতে আমি ইউনিট 3 যে কম্প্রিহেনশনগুলো সেগুলোকে তোমাদের চেষ্টা করাবো কমপ্লিট করার। এখানে কয়েকটা গ্রামার আছে, সেগুলোকে আমরা হালকা করে দেখব, ঠিক আছে? আর তোমরা খুব তাড়াতাড়ি মন দিয়ে পড়ো। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, বেশ কিছুদিন আর তোমাদের নেই, মোটামুটি 365 দিন ধরা যায়, ঠিক আছে? তো এর আগে যতটা নিজেকে প্রিপারেশন করে নাও, যতটা নিজেকে স্ট্রং করে নাও, জরুরি আছে। আর খুব মন লাগিয়ে পড়ো, খুব সুন্দরভাবে পড়ো, বুঝে পড়ো, এবং পরীক্ষাটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, পরীক্ষাতে রেজাল্ট ভালো করতে হবে, অবশ্যই ভালো করে পড়ো, ঠিক আছে? থ্যাংক ইউ।